পশ্চিমবঙ্গে সপ্তম দফার নির্বাচনে যে আসনগুলি রয়েছে এবং যে প্রার্থীরা দাঁড়িয়েছেন তাদেরকে নিয়ে আলোচনা আজকের পর্বে। এই সপ্তম দফার নির্বাচনে ভোট হওয়ার কথা ছিল শামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে, কিন্তু শামশেরগঞ্জে সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী মোহাম্মদ রেজাউল হক ওরফে মন্টু বিশ্বাস এবং জঙ্গিপুরে সংযুক্ত মোর্চা সমর্থিত আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী দুজনেই সংক্রমণের জন্য মারা যান। তাই ঠিক হয়েছে যে এই নির্বাচনের ফলাফল বেরোনোর পরে অর্থাৎ 2রা মের পরে এই দুটি জায়গায় নির্বাচন হবে, ভোট হবে। এবার এই ঘটনা দুটি কথা বলার জায়গা রাখে। প্রথম কথা, সংক্রমণকে নিয়ে ছেলে খেলা করার কথা নয়, সংক্রমণকে নিয়ে ছেলে খেলা করবেন না। বিশেষ করে যেভাবে রাজনৈতিক নেতানেত্রীরা সংক্রমণ নিয়ে ছেলে খেলা করছেন, আশা করা যায় যে এই ঘটনার পরে একটু হলেও তাদের টনক নিশ্চয়ই নড়েছে। আর দ্বিতীয় কথাটি রাজনৈতিক। দ্বিতীয় কথা হলো, যদি নির্বাচনের ফলাফল বেরোনোর পরে দেখা যায় যে সংখ্যাগরিষ্ঠতার অঙ্কে কোথাও একটা অচলায়তন তৈরি হয়েছে, ম্যাজিক ফিগারে কোনো দল পৌঁছাতে পারেনি, তাহলে এই দুটি জায়গায় কিন্তু পরবর্তীকালে ভবিষ্যতের নির্বাচনী লড়াইয়ের একটা অন্যতম মঞ্চ হয়ে উঠবে। এইবারে আসি বালুরঘাটের কথায়। সাধারণত নির্বাচনে যে সমস্ত প্রার্থীরা দাঁড়ান তাদের শিক্ষাগত যোগ্যতার কথা বলতে গেলে 3-4 লাইনে শেষ হয়ে যায়, কিন্তু একজন উজ্জ্বল ব্যতিক্রম হলেন বালুরঘাটের বিজেপি প্রার্থী অশোক কুমার লাহিড়ী। অশোক কুমার লাহিড়ী কেন্দ্রীয় সরকারের চিফ ইকোনমিক অ্যাডভাইজার ছিলেন। তারই সঙ্গে ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এই দুটি জায়গাতেও তার কর্মজীবন কেটেছে। তার সঙ্গে আরও অনেক গুরুত্বপূর্ণ সংস্থার গুরুত্বপূর্ণ পদে তিনি থেকেছেন তার কর্মজীবনে। তিনি এইবারে বালুরঘাটে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন। একটা তরজা চলছে যে বিজেপি যদি ক্ষমতায় আসে পশ্চিমবঙ্গে, তাহলে মুখ্যমন্ত্রী কে হবে সেই নিয়ে হয়তো নানা মুনির নানা মত রয়েছে, কিন্তু বিজেপি জিতলে অশোকবাবুই যে অর্থমন্ত্রী হবেন সেই নিয়ে কোনো দ্বিমত নেই। প্রথমে অশোকবাবুর দাঁড়ানোর কথা ছিল আলিপুরদুয়ারে, কিন্তু সেখানকার বিজেপির জেলা সভাপতি এই প্রার্থী নিয়ে তার ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন যে এই প্রার্থীকে তিনি চেনেনই না, এই প্রার্থী বহিরাগত, এবং সেই ঝামেলা ক্রমশ বাড়তে থাকে এবং তার ফলে বিজেপিকে এখানে প্রার্থী বদল করতে হয় এবং অশোকবাবুকে প্রার্থী করা হয় বালুরঘাটে। কি অদ্ভুত আমাদের রাজনীতি দেখুন, চারিদিক থেকে সেলিব্রিটিরা চলে আসেন, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেন, কালকে রাজনীতিতে যোগ দিয়ে আজকে প্রার্থী হয়ে যান, তাদেরকে নিয়ে কারোর কোনো বিক্ষোভ নেই, কিন্তু সরে আসতে হয় অশোকবাবুর মতো একজন ব্যক্তিত্বকে। এরপরে আসি কুশমন্ডির কথায়। এবারে নির্বাচনে যে প্রার্থীদের কথা বলেছি, যে সমস্ত দলের কথা হয়েছে, সেখানে একদম পশ্চিমবঙ্গের মেইন স্ট্রিম পলিটিক্সে যে দলগুলি রয়েছে তাদেরকে বাদ দিয়ে অন্য দলের কথা খুব কমই বলা হয়েছে, কিন্তু এইখানে একটি দল এবং তার এক প্রার্থীর কথা বলতেই হয়। প্রার্থীর নাম নর্মদা চন্দ্র রায় আর দলের নাম রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি বা RSP। এই জায়গা থেকে অর্থাৎ কুশমন্ডি থেকে নর্মদা বাবু 7 বার নির্বাচনে জিতেছেন, 7 বার তিনি বিধায়ক হয়েছেন। একবার বিধায়ক হলে 5 বছরের টার্ম হয়, তার মানে 7 বার তিনি জিতেছেন, অর্থাৎ 35 বছর রানিং। আর এইবারে আরও একবার RSPর হয়ে তিনি কিন্তু এখানে নির্বাচনে দাঁড়িয়েছেন। এইবারেও যদি তিনি জিতে বিধায়ক হন এবং 5 বছর সম্পূর্ণ করেন, তাহলে 40 বছর হবে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে একজনের টানা এতবার জিতে বিধায়ক হওয়া, প্রায় 35 বছর এবং 40 বছর হতে চলেছে সেই এতদিন ধরে বিধায়ক থাকা, এবং সেটাও পশ্চিমবঙ্গের একদম মূল স্রোতে যে রাজনৈতিক দলগুলিকে দেখা যায় সেখান থেকে একটু বেরিয়ে, এইটা বেশ বলার মতোই একটা বিষয়। এইবারে আসি গঙ্গারামপুর কেন্দ্রের কথায়। গঙ্গারামপুরে অদ্ভুত একটা স্কিপিং ম্যাচ চলছে। 2016-তে গঙ্গারামপুরে কংগ্রেসের হয়ে জিতেছিলেন এবং বিধায়ক হয়েছিলেন গৌতম দাস, কিন্তু এখন তিনি চলে এসেছেন তৃণমূলে এবং এখন এইবারের নির্বাচনে তিনি তৃণমূলের প্রার্থী। আবার 2016-তে তৃণমূলের হয়ে যিনি দাঁড়িয়েছিলেন এবং গৌতম দাসের কাছে হেরেছিলেন, তিনি হলেন সত্যেন্দ্রনাথ রায়। তিনি চলে গেছেন বিজেপিতে এবং এইবারে তিনি বিজেপির প্রার্থী। এইবারে আসি হরিরামপুরের কথায়। দেখুন, রাজনীতিতে কেউ কোনো দল ছেড়ে যায়, কেউ কোনো অন্য দলে আসে, এসব চলতেই থাকে, কিন্তু খবর আরও বড় হয় যখন কেউ অন্য দলে গিয়ে আবার তার পুরনো দলে ফিরে আসে। 2019-এর লোকসভা নির্বাচনের পরে এই হরিরামপুরের বিপ্লব মিত্র গিয়েছিলেন বিজেপিতে এবং সেই সময় তিনি বলেছিলেন, যেটা বলতেই হয়, মানে অন্য দলে গেলে পুরনো দলকে একটু কুকথা বলতে হয়, না হলে নতুন দলে ঠিকঠাক জায়গা পাওয়া যায় না।
বিপ্লব বাবুও বলেছিলেন। তিনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বৈরাচারীর মতো দল চালাচ্ছেন, সেখানে আর কাজ করা যাচ্ছে না। এবং তিনি আরও বলেন যে 2019-এর লোকসভা নির্বাচনের আগে মুকুল রায় তাকে বিজেপিতে যাওয়ার অফার দিয়েছিলেন, এমনকি বালুরঘাট থেকে তাকে প্রার্থী করার কথাও বলেছিলেন, কিন্তু তিনি তৃণমূল দল ছেড়ে যাননি, তিনি দলে থেকে গেছেন। কিন্তু এইবারে আর থাকা যাচ্ছে না, দম বন্ধ হয়ে যাচ্ছে, কাজ করা যাচ্ছে না। অনেক পুরনো স্ক্রিপ্ট। তিনি চলে গিয়েছিলেন বিজেপিতে, কিন্তু তারপর বছর ঘুরতে না ঘুরতেই ব্যাক টু প্যাভিলিয়ন। তিনি আবারও ফিরে এসেছেন তৃণমূলে, এবং ফিরে এসে তিনি বলেছেন এটা তো আর নতুন কোনো দলে যোগ দেওয়া নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে আমরা আবার ঘরে ফিরে এসেছি। এই ঘরে ফিরে এসে তিনি এইবারে এই অঞ্চল থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। আর তার বিপরীতে রয়েছেন সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী, যিনি এখানকার সিটিং এমএলএ রফিকুল ইসলাম, এবং কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়া বিজেপির প্রার্থী নীলাঞ্জন রায়। এইবারে আসি হবিবপুরের কথায়। হবিবপুরে আবার উল্টো পুরাণ। হবিবপুরে 2016-তে সিপিআইএম প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন বিধানসভা নির্বাচনে খগেন মুর্মু, যিনি বর্তমানে বিজেপির সাংসদ। আর 2016-র নির্বাচনে বিজেপির হয়ে যিনি দাঁড়িয়েছিলেন সেই প্রদীপ বাস্কে চলে এসেছেন তৃণমূলে, এবং এইবারে তিনি তৃণমূলের প্রার্থী হিসেবে এখান থেকে দাঁড়াচ্ছেন। প্রদীপ বাস্কেকে যখন জিজ্ঞেস করা হয় যে তিনি কেন বিজেপি ছেড়ে তৃণমূলে চলে এলেন, তার কারণ হিসেবে তিনি বলেন দলে থেকে গুরুত্ব পাচ্ছিলাম না। এইবারে আসি হরিশ্চন্দ্রপুরের কথায়। ফরওয়ার্ড ব্লক বাম শরিকদের মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ হলেও এইবারের নির্বাচনের আগে বামফ্রন্টের আইএসএফ অর্থাৎ আব্বাস সিদ্দিকের দলের সঙ্গে জোট করা নিয়ে তারা বারংবার প্রতিবাদ করেছেন, এবং এই নিয়ে ঝামেলা বারবার সামনে এসেছে। কথা ছিল যে সময়ের সঙ্গে সঙ্গে এই সমস্যা একটি মীমাংসার জায়গায় পৌঁছাবে, কিন্তু সে গুড়ে বালি। হরিশ্চন্দ্রপুরে ফরওয়ার্ড ব্লকের তরফ থেকেও প্রার্থী দাঁড় করানো হয়েছে এবং কংগ্রেসের তরফ থেকেও প্রার্থী দাঁড় করানো হয়েছে। এর কারণটা কি? কারণটা হচ্ছে ফরওয়ার্ড ব্লকের এই জায়গার জেলার সাধারণ সম্পাদক শ্রীমন্ত মিত্র বলেন যে আগের বারের নির্বাচনে অর্থাৎ 2016-র নির্বাচনে ফরওয়ার্ড ব্লকের বিরুদ্ধে কংগ্রেস একতরফা প্রার্থী দাঁড় করিয়েও বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের কথা মুখে বলেছিল। তাহলে এইবারে আলাদা করে লড়াই হবে না কেন? এবং তার থেকেও বড় কথা, এই হরিশ্চন্দ্রপুর বামেদের শক্ত ঘাঁটি, এইটা ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। কিন্তু মজার বিষয় হলো 2016-র নির্বাচনে কিন্তু জিতেছিল কংগ্রেস, এবং এইবারের নির্বাচনে আগেরবার অর্থাৎ 2016-তে কংগ্রেসের তরফ থেকে যিনি জিতে বিধায়ক হয়েছিলেন সেই মোস্তাক আলমকেই কংগ্রেসের তরফ থেকে আরও একবার প্রার্থী করা হচ্ছে। 2016-তে ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে যিনি লড়াইতে নেমেছিলেন সেই রফিকুল আলমই এবারেও ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হচ্ছেন। মানে 2016-র অঙ্কটা খুব একটা কিছুই বদলাচ্ছে না 2021-এ, কারণ 2016-তে এখানে তৃণমূলের তরফ থেকে যে তাজমুল হোসেন দাঁড়িয়েছিলেন তিনি আরও একবার এবারের নির্বাচনেও তৃণমূলের তরফ থেকে দাঁড়াচ্ছেন। মানে অঙ্কটা সেই 2016-ই রয়ে গেছে, শুধু 2021-এ আরও একবার কষে দেখা হচ্ছে হিসেব কি বেরোয়। এইবারে আসি রতুয়া কেন্দ্রের কথায়। রতুয়াতে 4 বারের বিধায়ক ছিলেন সমর মুখার্জি। 1982, 1996, 2011, 2016 এই 4 বার কংগ্রেসের টিকিটে লড়াই করে তিনি জিতেছেন এবং বিধায়ক হয়েছেন। কিন্তু এইবারে 2021-এর নির্বাচনে রতুয়া কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন সমর মুখার্জি। কিন্তু রতুয়াতে সংযুক্ত মোর্চা বিজেপি বা তৃণমূল নয়, নজর কেড়েছেন এক নির্দল প্রার্থী। তিনি হলেন মোহাম্মদ ইয়াসিন শেখের স্ত্রী পায়েল খাতুন। এখন স্বভাবতই প্রশ্ন আসবে, এই মোহাম্মদ ইয়াসিন শেখটাই বা কে? মোহাম্মদ ইয়াসিন শেখের গল্পটা বেশ রঙিন। তিনি বেশ বাহুবলী টাইপ একটি ক্যারেক্টার। তার বিরুদ্ধে মোটামুটি 18টারও বেশি মামলা রয়েছে। পালা বদলের আগে তিনি ছিলেন বামেদের ছত্রছায়ায়। তারপরে 2013 সালে পঞ্চায়েত নির্বাচনে বামেদের টিকিট না পাওয়ায় তিনি নির্দল প্রার্থী হিসেবে লড়াই করেন এবং সেই নির্বাচনে জেতেন। তারপর বোর্ড গঠনে তৃণমূলকে সাহায্য করেন, আর তারপরেই পঞ্চায়েত কমিটির পূর্ত কর্মাধ্যক্ষ হয়ে যান তিনি। এরপরে তিনি তৃণমূলে যোগদান করেন। 2020 সালে তার বিরুদ্ধে 2টো নতুন জমি দখলের মামলাও রুজু করা হয়, কিন্তু তারপরে সেই বছরেই তিনি ড্যাং ড্যাং করে ঢুকে পড়েন তৃণমূলের জেলা কমিটিতে। এবার স্বভাবতই প্রশ্ন আসবে, কি ডেঞ্জারাস মানুষ, এইরকম একটা ডেঞ্জারাস লোককে পুষছে তৃণমূল? না, একটু দাঁড়ান, এখানে আবার একটু বদল রয়েছে। 2021-এ এই মোহাম্মদ ইয়াসিন শেখ তৃণমূল ছেড়ে ঝাঁপ দেন বিজেপিতে, কিন্তু তার স্ত্রী থেকে যান তৃণমূলে। তার স্ত্রী অর্থাৎ পায়েল খাতুন। এমনকি মালদা জেলা পরিষদ, যেটা তৃণমূলের দখলে রয়েছে, সেখানকার কর্মাধ্যক্ষ এই পায়েল খাতুন। এবার প্রশ্নটা হচ্ছে, এই মোহাম্মদ ইয়াসিন শেখ যদি বিজেপিতেই চলে গেছেন, তাহলে তার স্ত্রী এবারের নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে কেন দাঁড়াচ্ছেন? বিজেপির হয়ে দাঁড়ালেই পারতেন।
না, এইখানে অনেকেই বলছেন যে পায়েল খাতুনকে দাঁড় করানো হচ্ছে নির্দল প্রার্থী হিসেবে একজন ডামি ক্যান্ডিডেট হিসেবে, যাতে সংখ্যালঘু ভোট কাটাকাটি হয় এবং বিজেপি জিতে যায়। তবে অবশ্যই এই সমস্ত দাবিকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন মোহাম্মদ ইয়াসিন শেখ। তার বক্তব্য, তার স্ত্রী নিজের লড়াই নিজে লড়ছেন। এইবারের রাজনীতিতে বা এইবারের নির্বাচনে যেখানে দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর ঝামেলাটা মেইন স্ট্রিমে চলে আসাটা একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, সেইখানে এই দুজনের কি অঙ্ক সেটা সময় বলে দেবে। আরেক নির্দল প্রার্থী আরেক কাণ্ড ঘটিয়েছেন সুতিতে। এইখানে তৃণমূলের তরফ থেকে দাঁড়িয়েছেন ইমানি বিশ্বাস এবং কংগ্রেসের তরফ থেকে দাঁড় করানো হয়েছে আগেরবারের নির্বাচনে জিতে যিনি কংগ্রেসের বিধায়ক হয়েছিলেন সেই হুমায়ুন রেজাকে। আর এইখানে নির্দল প্রার্থী হিসেবে একজন দাঁড়িয়েছেন যার নাম মইদুল ইসলাম। ইমানি বিশ্বাসকে তৃণমূলের প্রার্থী হিসাবে পছন্দ না হওয়ায় মইদুল ইসলাম তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন। এবং দেখা যাচ্ছে যে তৃণমূলের কিছু লোকজন যেমন তাকে সমর্থন করছেন, কংগ্রেসেরও কিছু মানুষজন তাকে সমর্থন করছেন, কারণ হুমায়ুন রেজাকে কংগ্রেসের একাংশের প্রার্থী হিসাবে পছন্দ নয়। মইদুল ইসলামের বক্তব্য, আমি নির্দল প্রার্থী হিসেবে এখানে দাঁড়িয়েছি, এখানকার ব্লক কংগ্রেসের যে নেতাকর্মীরা রয়েছেন তারাও অনেকে আমাকে সমর্থন করছেন এবং আমি আশা করছি বাম কর্মীদেরও একটা বড় অংশের ভোট আমি পাবো, কারণ বামেদেরও সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেসের প্রার্থী হুমায়ুন রেজাকে পছন্দ নয়। অর্থাৎ এখানে তৃণমূলের তরফ থেকে একজন দাঁড়িয়েছেন, কংগ্রেসের তরফ থেকে একজন দাঁড়িয়েছেন যিনি সংযুক্ত মোর্চা সমর্থিত প্রার্থী, আর একজন দাঁড়িয়েছেন নির্দল প্রার্থী যাকে তৃণমূলের একাংশ সমর্থন করছে এবং সংযুক্ত মোর্চার একাংশও সমর্থন করছেন, কারণ তাদের নিজের নিজের দলের প্রার্থীকে পছন্দ নয়। সরল ভাবলেই সরল, জটিল ভাবলেই জটিল, ঠিক আছে। আরও এক নির্দল প্রার্থীর কাণ্ড রঘুনাথগঞ্জে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন আখরুজ্জামান। তিনি 2016-তে জিতে বিধায়ক হয়েছিলেন, কিন্তু কংগ্রেসের টিকিটে। তিনি এইবার চলে এসেছেন তৃণমূলে এবং 2021-এ তৃণমূলের তরফ থেকে প্রার্থী হিসেবে দাঁড়ানোর জন্য তিনি টিকিট পেয়েছেন। এই দেখে প্রচণ্ড রেগে গেছেন রঘুনাথগঞ্জ 2 ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি নাসির শেখ এবং তিনি দল থেকে বেরিয়ে চলে গেছেন কংগ্রেসে। এই দেখে অধীর রঞ্জন বাবু খুব খুশি হয়েছিলেন যে এতদিন কংগ্রেস থেকে লোক ভাঙিয়ে ভাঙিয়ে তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছে, এইবারে তার উল্টোটা হয়েছে। বেশ কথাবার্তাও হয়, কিন্তু দেখা যায় যে এই নাসির শেখ বসেছিলেন যে তৃণমূলের থেকে টিকিট না পেলেও কংগ্রেস নিশ্চয়ই তাকে টিকিট দেবে, কিন্তু সে ঘুরে বালি। কংগ্রেসের তরফ থেকে টিকিট দেওয়া হয় আব্দুল কাশেম বিশ্বাসকে এবং তারপরেই এই নাসির শেখ কংগ্রেস ছেড়েও বেরিয়ে যান এবং এবারের নির্বাচনে তিনি এই কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়াইতে দাঁড়িয়েছেন। এইবারে আসি সাগরদিঘির কথায়। সাগরদিঘিতে কংগ্রেস, তৃণমূল, বিজেপি কোনো দলের কর্মী সমর্থকদেরই তাদের প্রার্থীদেরকে পছন্দ হয়নি। তারা বিক্ষোভ দেখিয়েছেন, প্রতিবাদ করেছেন, কিন্তু তারপরে মেনে নিয়েছেন। কংগ্রেসের তরফ থেকে এখানে প্রার্থী করা হয়েছে বহিরাগত হাসানুজ্জামানকে। তৃণমূলের তরফ থেকে গতবারের জেতা বিধায়ক, কিন্তু বিধায়ক হয়েও বহিরাগত, অনেকদিন সহ্য করেছি আর সহ্য করব না এই শুনতে পাওয়া সুব্রত সাহা। এবং বিজেপির তরফ থেকে বহিরাগত প্রার্থী করা হয়েছে মাফুজা খাতুনকে। মাফুজা খাতুন ইসলাম ধর্মাবলম্বী, মহিলা এবং একই সঙ্গে বিজেপির প্রার্থী। এই কম্বিনেশনটা অনেকেই মনে করেন যে এটা কোনোদিন দেখা সম্ভব নয়, কিন্তু এখানে এটাই হয়েছে। এই মাফুজা খাতুন সিপিআইএম থেকে এসে 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন। তার লড়াই করার ক্ষমতার কথা ওপর মহল পর্যন্ত পৌঁছেছিল। প্রার্থী হিসেবে তাকে বেছে নিয়েছিলেন স্বয়ং অমিত শাহ। জিততে তিনি পারেননি, কিন্তু তার হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা, যেটা আগেই বললাম, ওপর মহল পর্যন্ত পৌঁছেছিল। ফোন এসেছিল পিএমওর অফিস থেকে। তারপরে এইবারে বিজেপির প্রার্থী হিসেবে তিনি দাঁড়াচ্ছেন এই সাগরদিঘি কেন্দ্র থেকে। গতবার তিনি জিততে পারেননি, এইবারে জেতার জন্য তিনি মরিয়া। আজকের পর্ব এখানেই শেষ করছি। আজকের পর্ব সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন। পরের দিন এই দফারই বাকি যে আসনগুলি রয়েছে এবং সেখানে যে প্রার্থীরা দাঁড়াবেন তাদেরকে নিয়ে আমাদের আলোচনা থাকবে। ভালো থাকবেন।